শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বিশ্ব বেতার দিবস, দ্বাদশ রোজগার মেলা, বছরের শুরুতে কলকাতাবাসীর জন্য মেট্রোর নতুন ঘোষণা, মাধ্যমিকে সর্বাধিক ছাত্রী অংশ নিল মুর্শিদাবাদ জেলা থেকে। আজ বিশ্ব বেতার দিবস। জনমানসে বেতার সম্পর্কে সচেতনতা বাড়াতে 2011 সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দেয়। সংবাদ সংস্থা রয়টার্স ইতিমধ্যেই আকাশবাণীকে সারা বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত বেতার মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি সকাল থেকে রাত পর্যন্ত বহুজন হিতায় বহুজন সুখায় আকাশবাণীর বিভিন্ন বিভাগ নানা বয়সের নানা রুচির মানুষের জন্য সম্প্রচার করে চলেছে অসংখ্য অনুষ্ঠান। শ্রোতা বন্ধুদের চাহিদা ও আকাশবাণীর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিবেশিত হয় অনুষ্ঠানগুলি। বিশ্ব বেতার দিবসে আমরা গিয়েছিলাম শ্রোতা বন্ধুদের কাছে আকাশবাণী সম্পর্কে তাঁদের মতামত জানতে। পরিবেশবিদ জয়ন্ত বসু আমাদের জানালেন, আকাশবাণীকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই রেডিওটাকে এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় আমার বাবা রেডিওতে নব ঘুরিয়ে ঘুরিয়ে ইংল্যান্ডে খেলা হচ্ছে, সেই বিবিসির কমেন্ট্রি শোনা, এই একটা অসাধারণ অভিজ্ঞতা, সারা জীবনে না ভোলার মতো অভিজ্ঞতা। এবং রেডিওতে আমার যেটা মনে হয়, একজন সাংবাদিক হিসেবে রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, এখন নিউ মিডিয়া সবেতেই কাজ করি, কিন্তু আমার যেটা বারবারই মনে হয় এই যে রেডিওতে একটা শোনার বিষয় আছে, দেখার বিষয় নেই, ফলে আপনি আপনার কল্পনার চোখটাকে প্রসারিত করতে পারছেন। এটা অন্য কিছুতে হয় না। টিভি দেখলেই সবটাই কেন মেটেরিয়ালিস্টিক হয়ে যায়, যে যা হচ্ছে সেটাই দেখছি। কিন্তু এই যে কল্পনা, আমরা যখন ছোটবেলায় সুনীল গাভাস্কার ব্যাটিং করছেন শুনছি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা কল্পনার চোখে দেখছি, সেটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। আমার মনে হয় যে যত রকমই নতুন মিডিয়া আসুক, রেডিও তার নিজের জায়গায় চিরকালই যেমন এখন আছে সেরকমই শক্তিশালী থাকবে, আরও বড় করে সামনে উঠে আসবে। এবং এখন যেটা হচ্ছে সেটা যথেষ্ট ভালো কাজ হয়েছে, আরও আগামী দিনে নতুন টেকনোলজি সবকিছু মিলিয়ে আরো ভালো হবে এই কামনা করি। প্রাক্তন শিক্ষক আমানুল্লাহ শেখ। প্রতিটি বাঁকেই রয়েছে নানা বৈচিত্র্য, আনন্দ, বেদনা, হাসি, কান্না। এগুলোই তো জীবনের পরিপূরক। আকাশবাণী আমাকে দিয়েছে এই পূর্ণতা। সকাল থেকে রাত অবধি প্রতি মুহূর্তেই সে আমার সঙ্গী। এখনো চলছি তাকে নিয়ে। বর্তমানে কত রকমের মিডিয়ার প্রলোভন ছড়িয়ে রয়েছে, কিন্তু আমি একক রেডিওকে নিয়েই পড়ে আছি। তার প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে ভাবায়, হাসায়, কাঁদায়, এক কথায় জীবন ভরে দিয়েছে ও দিচ্ছে। রেডিও আমার পূর্ণতা। ব্যারাকপুর থেকে দীপালি ভট্টাচার্য। আগে অনুরাধার আসর শুনতাম, এখন অনুরাধার আসরের গান অত ভালো লাগে না। আরো খবরাখবর সবই তো পাওয়া যায়, বাইরের দেশের খবরও পাওয়া যায়। খবরটা শুনি তিনবারই। আগে একরকম ভাবে হতো, আর এখন অন্যরকম ভাবে হয়। সেটা তো হবেই। সকালে 6টায় যে রেডিওটা চালানো, সেইটাই যে বাজনাটা, সেইটা শোনাটা খুব আনন্দের মনে হয়, একদম ছোটবেলা থেকে। পুরোনো নাটক হলে ভালো লাগে বেশি আধুনিকের থেকে। মল্লিকপুর থেকে দেবাশিস সাহা জানালেন, রেডিওর প্রতি ভালোবাসা তো আমার সেই ছোটবেলা থেকে, জবে থেকে রেডিও ব্যাপারটা কি কিছুই জানতাম না, কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা হয়েছিল যে আমাদের একটা ওই ছোট রেডিও ছিল, যেটা পেছনে একটা কার্ডবোর্ড লাগানো ছিল। তো আমার মার ছিল ট্রান্সফারেবল চাকরি, তো সেই জন্য আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। আর বিভিন্ন জায়গায় ওই লরিতে করে মালপত্র নিয়ে যাওয়ার সময় ওই বোনের সঙ্গে ঝগড়া হতো যে আমি রেডিওটা কোলে করে নিয়ে বসবো। কেননা ওটার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা ছিল যে এই যে লোকগুলো যারা রেডিওর ভেতরে কথা বলছে, তারা কিভাবে ঢুকছে এবং কিভাবে যে বেরিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হতো না। বেতার দিবসে আমি সত্যি রেডিওর কাছে কৃতজ্ঞ। দ্বাদশ রোজগার মেলায় এবার সারা দেশে 1 লক্ষ চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দিল্লিতে বলেন, যুব সমাজকে দেশের কাজে অংশগ্রহণের সুযোগ করে দিতে ভারত সরকার অঙ্গীকারবদ্ধ। हर युवा के मन में विश्वास है
कि वो कड़ी मेहनत और अपनी प्रतिभा के दम पर अपनी जगह बना सकता है। 2014 के बाद से ही हमारा प्रयास रहा है कि नौजवानों को भारत सरकार के साथ जोड़कर उन्हें राष्ट्र निर्माण का सहभागी बनाएं। पहले की सरकारों में नौकरी के लिए विज्ञापन जारी होने से लेकर नियुक्ति पत्र देने तक बहुत लंबा समय लग जाता था। इस देरी का फायदा उठाकर उस दौरान रिश्वत का खेल भी जमकर होता था। हमने भारत सरकार में भर्ती की प्रक्रिया को अब पूरी तरह पारदर्शी बना दिया है। इतना ही नहीं, सरकार का बहुत जोर है कि भर्ती प्रक्रिया एक तय समय के भीतर पूरी कर ली जाए। इससे हर युवा को अपनी योग्यता साबित करने का समान अवसर मिलने लगा है। কলকাতার নিউ টাউনে স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপ সংস্থায় এই রোজগার মেলার নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় রেল এবং কয়লা ও খনি প্রতিমন্ত্রী রাও সাহেব দাদারাও দানভে পাতিল উপস্থিত ছিলেন। সেখানে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এ ধরনের রোজগার মেলার ফলে যুব সমাজের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। নিয়োগপত্র গ্রহণের পর পূরবী দত্ত আকাশবাণীকে জানান, আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে জয়েনিং লেটার পেলাম। তো আমার 1 বছর 1.5 বছর ধরে আমি প্রিপারেশনে ছিলাম। আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে আমি আজকে আমার জয়েনিং লেটার আমি পাবো। খুবই ভালো লাগছে, এই অনুভূতি আমি কথাই বলে আমি প্রকাশ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ প্রাইম মিনিস্টার মোদিজিকে যে আমাদের মতো যুবক যুবতীদের আজকে এই এত বড় দায়িত্ব দিলেন তিনি দেশকে সামলানোর জন্য। নতুন বছরের শুরুতেই মেট্রো রেল কলকাতাবাসীর জন্য নিয়ে এসেছে বেশ কয়েকটি সুখবর। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আকাশবাণীকে বলেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে। সর্বোচ্চ নির্দেশ এলেই তাঁরা রেল পরিষেবা শুরু করে দেবেন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এর মেট্রো কানেকশনটা সেটা আমরা শীঘ্রই চালু করতে পারবো। কলকাতাবাসীর জন্য এটা অত্যন্ত সুখবর হতে চলেছে। চিরকালে সব মানুষের কাছে হাওড়া ময়দান বলতে এই যে একটা বিজি জায়গা এবং সেখানে জ্যাম রেগুলার একটা ফিচার, সেইখান থেকে তারপরে হাওড়া স্টেশনের কানেক্টিভিটি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। হাওড়া স্টেশন থেকে বেরোলেই তখনই আপনি মেট্রো পেয়ে যাবেন। সেই মেট্রো ধরে কলকাতা শহরে যে কোনো জায়গায় আপনি ঢুকে যেতে পারছেন। কীভাবে? এসপ্ল্যানেডে নামলেই আপনি আবার নর্থ সাউথ যে লাইনটা আছে সেই কানেক্টিভিটিটা হয়ে যাচ্ছে। নর্থ সাউথ মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। এই কানেক্টিভিটির জন্য চিফ কমিশনার রেলওয়ে সেফটি একটা ইন্সপেকশন চলছে এবং কলকাতাবাসী এটা খুব শীঘ্রই এই সুযোগটা পাবে যখন তারা ভারতের প্রথম নদীর নিচে দিয়ে মেট্রো ট্রাভেল করার অপরচুনিটিটা পাবে। এই যে হাওড়া স্টেশনে যে মেট্রো স্টেশনটি আছে এটি 30 মিটার ডিপ আর আন্ডারগ্রাউন্ড লেভেলস আছে 4টে। তো এটাই হলো ডিপেস্ট স্টেশন ইন ইন্ডিয়া। আর তারপরে আপনারা জানেন গঙ্গার নিচে দিয়ে 1 মিনিটের মতো রাস্তা আছে, সেটা আমাদের সবাইকে পার করতে হয়। এইসবগুলো করে আমরা এসপ্ল্যানেডে ঢুকে যাচ্ছি। এসপ্ল্যানেডে ইন্টিগ্রেশন করা হয়েছে। কী রকম ইন্টিগ্রেশনটা? একটা টিকিটেই মানুষ হাওড়া স্টেশন থেকে টিকিট নিয়ে সে দক্ষিণেশ্বর যেতে পারে, সে টালিগঞ্জ এরিয়াতেও পৌঁছতে পারে। জোকা বিবাদীবাগ রুট সম্পূর্ণ হবার কোনো খবর না থাকলেও তারাতলার পর মাঝেরহাট পর্যন্ত এই পরিষেবা শুরু হতে চলেছে। কৌশিকবাবু জানান, মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে চক্র রেল ও পূর্ব রেলের সুবিধা ভোগ করতে পারবেন বেহালাবাসীরাও। মাঝেরহাট হলো ইস্টার্ন রেলের সাবারবান সেকশনের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে, যেখানে মাঝেরহাটে সার্কুলার রেলের সঙ্গে মেট্রোর কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। তাতে কি হবে, বেহালাবাসী যারা আছেন তাদের যে রোড ট্রান্সপোর্টের একটা চিরকালীন প্রবলেম সেটা দূর হয়ে যাবে বলে আমরা আশা করি। দিল্লির সম্মতি নিয়ে খুব শীঘ্রই এটাকে চালু করতে পারবো বলে আশা রাখি। অন্যদিকে কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে বিমানবন্দরগামী মেট্রো রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। এর ফলে রুবি এলাকা পর্যন্ত মানুষ মেট্রো সুবিধা পেতে চলেছেন। কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি সেই জায়গাটার কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে এবং রেল বোর্ডের সম্মতি পেলেই আমরা সেক্ষেত্রে ওই সেকশনটাকে চালাতে সক্ষম হব। এবারের মাধ্যমিকে সবচেয়ে বেশি সংখ্যক মেয়েরা অংশগ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলা থেকে।
আমাদের জেলা প্রতিনিধির একটি প্রতিবেদন। বহু বিতর্ক সমালোচনার শীর্ষে থাকা মুর্শিদাবাদ জেলায় এবছর তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেড়েছে। স্কুল ড্রপ আউট ও নাবালিকা বিয়ে বন্ধের অভিযানের ফলে গ্রামে গ্রামেও সচেতনতা তৈরি হয়েছে, যার ফলে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি হয়েছে। চলতি বছরে মুর্শিদাবাদ জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৭৮,৩১৯ জন, তাদের মধ্যে ৩০,৫89 জন ছাত্রী। পরীক্ষার্থীর সংখ্যা এবার বেড়ে ১৭,০০০ হয়েছে ৪৭,৭১০ জন। এবছর ১৭,১২১ জন ছাত্রী বেশি ছিল পরীক্ষায়। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষাতেও বেড়েছিল ছাত্রীর সংখ্যা। এবছর মাদ্রাসা পরীক্ষা দিয়েছে প্রায় ১৬,২৪৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র পরীক্ষার্থী ৫,৪০৬ জন, ছাত্রী পরীক্ষার্থী ১০,৮৪১ জন। ৫,৪৩৫ জন বেশি ছাত্রী এবারে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছে, যাদের মধ্যে অনেকেই প্রথম প্রজন্মের পড়ুয়া। কেউ হকার বাবার সন্তান, কেউ আবার দিন আনি দিন খায় পরিবারের প্রথম কন্যা শিশু যে যাচ্ছে স্কুলে। ছাত্রীদের দাবি পড়তে হবে, নিজেদের দাঁড় করাতে হবে। নাসরিনা খাতুন। মেয়েরা শিক্ষিত হলে সমাজে তাদেরও বাচ্চা কাচ্চা হবে, টিউশনের টাকাটা না দিয়ে সে নিজের বাচ্চাকে শিক্ষিত করতে পারে। একজন মেয়ে যদি শিক্ষিত থাকে তার সমাজে অনেক থাকে, দাম থাকে, তার শ্বশুর বাড়িতে দাম থাকে। তা আমি বলবো মেয়েদের শিক্ষাটা খুব প্রয়োজন। নিজের একটা গর্ব হবে যে আমি শিক্ষিত, আমি এটা পারবো। শুধু ছাত্রীরাই নন, সচেতন হয়েছেন অভিভাবকেরাও। তাই ছেলেদের সাথে সাথে তাদেরও শিক্ষিত করা দরকার। আমার নাম জব্বার মণ্ডল, আমার বাড়ি আপনার বালি গোকুলপুর। যে যারা মেয়েরা নিজে পায়ে দাঁড়ায় না, আমার মেয়েকে দেখে আর একজন শিক্ষা লাভ করতে পারলে যে দেশটা আরও এগিয়ে যাবে, সেই জন্যে এটা খুব চেষ্টা করছি। মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলে পরে ভালো হবে। আলটিমেটলি সংসার জীবনে যে মেয়েগুলো চলে যাচ্ছে, যে 18 বছরের বাল্যবিবাহটা আটকানো হচ্ছে, সেটাও কিন্তু কিছুটা অগ্রগতি এগিয়েছে মানুষ। মায়েরা শিক্ষিত হলে পরে বাচ্চারাও শিক্ষিত। মুর্শিদাবাদে বাল্যবিবাহ একটি অভিশাপের মতোই। বছর কয়েক আগেও তা নিয়ে সচেতন করতে হিমশিম খেতে হয়েছে প্রশাসন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংস্থাকেও। তাদের লাগাতার চেষ্টায় খানিকটা হলেও লাগাম পড়েছে। মেয়েরাই পারে দেশকে উন্নত করতে। বাল্যবিবাহ তো ছোটতে বিয়ে দিয়ে অনেক কিছু ক্ষতি হচ্ছে না। মেয়েদের বিয়ে দেওয়া কম বয়সে উচিতই না, অনেক 18, 20 বা 22 বছর বয়সে বিয়ে দেওয়াটা উচিত। কিন্তু কিভাবে সম্ভব হলো পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিক অধ্যুষিত মুর্শিদাবাদের শিক্ষাঙ্গনে ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ? জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের দাবি, নানান সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া, ক্লাস 8 পর্যন্ত পাশ ফেল না থাকা ও সর্বস্তরের মানুষদের শিক্ষায় আগ্রহই চিত্র পাল্টেছে মুর্শিদাবাদের। রিটেনশনটা বেড়েছে। অ্যাভারেজ স্টুডেন্ট ক্লাস 1, ক্লাস 2, 3 এগুলোতে তো যেরকম হয় সেরকমই হয়। একটা বড় ঘটনা হচ্ছে তাদের আর্থিকভাবে সেই স্বাচ্ছল্য বা কুলিয়ে নেওয়া যাকে বলে, সেই কুলিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই সে কিন্তু মাধ্যমিক স্তর অবধি প্রথাগত শিক্ষা ব্যবস্থায় তার রিটেনশনটা হচ্ছে। অবশেষে বদলাচ্ছে জেলা, বদলাচ্ছে মুর্শিদাবাদের চালচিত্র। সার্বিক বিকাশের পথে ইতিহাস খ্যাত নবাবের তালুক। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।